হ্যালো স্টুডেন্টস, মাইসেলফ ডক্টর জয়ন্ত ভট্টাচার্য। আমি এখন তোমাদের শুরু করছি ক্লাস 10-এর মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভাইটাল চ্যাপ্টার ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। চলো শুরু করছি। তবে দেখো, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে তোমরা আগে টেক্সট বইটা হাতে নিয়ে নাও। তোমাদের টেক্সট বইয়ের লাইন টু লাইন আমি ডিসকাশন করব। দেখবে চ্যাপ্টারটা কত ইজি এবং ইন্টারেস্টিং। কাজেই সময় নষ্ট না করে তোমরা তোমাদের টেক্সট বইটা আগে বের করে নাও। যে সেকেন্ড চ্যাপ্টার যেটা শুরু হচ্ছে ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, এই পেজটা তোমরা আগে খোলো। আমি প্রত্যেকটা পেজের প্যারা ধরে ধরে আমি ডিসকাশন করব, দেখবে কত ইজি হয়ে যাবে এবং সেখান থেকে তোমাদের কোশ্চেন আনসারও একসঙ্গে সলভ হয়ে যাবে। মানে জাস্ট আমার ক্লাসটা শুধু ফলো করবে, দেখবে তোমাদের এই চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকবে না, একদম গ্যারান্টি। তো যাই হোক, আমরা শুরু করছি। তো অবশ্যই তার আগে বলবো যে চ্যানেলটি ভালো লাগছে এবং আশা করি ভালো লাগছে, এবং সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তোমরা অনেকেই দেখছো সাবস্ক্রিপশন করছো না, তো কাজেই নো প্রবলেম, তোমরা বেল আইকন দিয়ে রাখবে। যখন যখন নতুন চ্যাপ্টার আসবে তোমরা খুব সহজে পেয়ে যাবে। তো চলো সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই। চ্যাপ্টারটা হচ্ছে যে ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। তো প্রথম যে বিষয়টা আসছে, হোয়াট ইজ ন্যাশনালিজম। দেখো, ন্যাশনালিজম কথার অর্থই হচ্ছে যে ফিলিং ফর ওয়ানস ওন কান্ট্রি, দ্যাট মিন্স নিজের দেশের প্রতি ভালোবাসা, এইটাকে বলা হচ্ছে। তো দেখো, এখানে তোমাদের ফার্স্ট যে শুরু হচ্ছে 29 পেজে, এখানে দেখবে যে এখানে কিছু বিষয় বলা হচ্ছে, বলে মেইন যে বিষয়টাকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে হাউ ডিড দিস কনসেনসাস ইমার্জ ইন ইন্ডিয়া। অর্থাৎ ন্যাশনালিজমের যে কনসেনসাসটা, যে আমরা দেশকে যে ভালোবাসছি, এই সচেতনতা, এটা কি করে এলো, এইটা প্রথমে তোমাদেরকে বুঝতে হবে। তো এইটা বোঝার জন্য দেখো কতগুলো ফ্যাক্টরস কাজ করছে। কীরকম দেখো, দ্য ইমার্জেন্স অফ ন্যাশনাল কনসেনসাস অ্যামং ইন্ডিয়ানস ডিউরিং 19th century ওয়াজ দ্য ডাইরেক্ট আউটকাম অফ ব্রিটিশ রুল। দেখো, ডাইরেক্ট আউটকাম অফ ব্রিটিশ রুল। কেন? তার কারণটা হচ্ছে যে ইন্ডিয়া ছিল একটা কলোনি, ব্রিটিশ কলোনি, এবং ব্রিটিশরা কন্টিনিউয়াসলি এক্সপ্লয়েট করতো। এই কলোনিয়ালাইজেশন থেকে আমাদের কি আসলো, ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল চেঞ্জেস আমাদের কাছে আমরা দেখতে পেলাম। এইটা কিন্তু একটা আমাদের মারাত্মকভাবে সমস্যা ক্রিয়েট করছিল। তারপরে কি দেখা গেল, যে মহাত্মা গান্ধী ডান্ডি মার্চ করলেন, সত্যাগ্রহ করলেন, সিভিল ডিসঅবিডিয়েন্স করলেন, নন কোঅপারেশন মুভমেন্ট করলেন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট করলেন। এই এতগুলো মুভমেন্ট, তাহলে 1 নাম্বার হচ্ছে তোমাদের ডান্ডি মার্চ, 2 নাম্বার বলছে, প্রথমে কি বলল, প্রথমে বলছে যে 1 নাম্বার লাগাও ডান্ডি মার্চ, 2 নাম্বার কি বলল সত্যাগ্রহ, 3 নাম্বার কি বলছে আমাদের 3 নাম্বারে আসলো হচ্ছে যে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, 3 লাগালাম। 4 নাম্বার কি বলছে নন কোঅপারেশন মুভমেন্ট, 5 নাম্বার কি বলছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তাহলে এই 5টা মুভমেন্ট গান্ধীজি একদম রাউন্ড দ্য ক্লক করে গেছিলেন এগেনস্ট দ্য ব্রিটিশ। এই ঘটনাগুলো কিন্তু আমাদেরকে ন্যাশনালিজম অ্যামং দ্য ইন্ডিয়ানস রেইজ করতে হেল্প করলো। তাহলে দেখো, এখানে যে ফার্স্ট প্যারাগ্রাফের যে লাস্ট লাইনটা ছিল, এখানে যে কোশ্চেনটা, হাউ ডিড দিস কনসেনসাস ইমার্জ ইন ইন্ডিয়া, তাহলে উত্তরটা পেয়ে গেলে তোমরা, যে ব্রিটিশরা যেহেতু ইন্ডিয়াতে ডাইরেক্ট কলোনি ফর্ম করেছিল, এখানে সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল চেঞ্জেস আস্তে আস্তে আসছিল, এবং গান্ধীজি এই পরপর 5টা মুভমেন্ট যে লিড করলো, এইগুলোই কিন্তু আমাদের ন্যাশনালিজম রেইজ করতে হেল্প করলো। বোঝা গেল? এবার দেখো, এবার তোমরা চলে আসো যে জাস্ট 29 পেজেই দেখো সেকেন্ড প্যারাগ্রাফে, দেখো এখানে কি বলছে যে বাট, তোমরা 3-4 লাইন বাদ দিয়ে দেখো, দেখবে, বাট ইচ ক্লাস অ্যান্ড গ্রুপ ফেল্ট দ্য এফেক্টস অফ কলোনিয়ালিজম ডাইরেক্টলি। এই লাইনটাকে আন্ডারলাইন করো তোমরা বইতে। তারপরে দেখো তার সঙ্গে দেয়ার এক্সপিরিয়েন্সেস ওয়ার ভ্যারিড, এটা আন্ডারলাইন করো, নাম্বার 2 দাও। অ্যান্ড দেয়ার নোশন মিনস কনসেপ্ট, নোশনস অফ ফ্রিডম ওয়ার নট অলওয়েজ দ্য সেম, এটা 3 নাম্বার লাগাও। দ্য কংগ্রেস আন্ডার মহাত্মা গান্ধী ট্রাই টু ফোরেজ দিস গ্রুপস টুগেদার উইদিন ওয়ান মুভমেন্ট, এটাকে 4 নাম্বার লাগাও। এই 4টা পয়েন্ট তোমরা দাগ দিয়ে নাও আগে দ্বিতীয় প্যারাগ্রাফে। হলো? আচ্ছা, কি বলছে, বাট ইউনিটি ডিড নট ইমার্জ উইদাউট কনফ্লিক্ট। এই যে এতগুলো গ্রুপ নিয়ে আমরা কাজ করবো, সেখানে কনফ্লিক্ট লাগবেই, কিন্তু
এখানে কনফ্লিক্ট আসবে, এটা কোনো কনফ্লিক্ট আসেনি। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে মহাত্মা গান্ধী যেভাবে লিড করছিলেন তার জন্য কিন্তু কোনো সমস্যা আসেনি। আচ্ছা দেখো, 1920s অ্যান্ড দ্য স্টাডি অফ নন কোঅপারেশন সিভিল ডিসোসিয়েশন মুভমেন্ট, আমরা এখানে মেন ফোকাস দিব। এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের মেন যে ফোকাসটা আসবে সেটা হচ্ছে যে, আমি তো অনেকগুলো মুভমেন্টের কথা বললাম একটু আগে, তো নন কোঅপারেশন মুভমেন্ট আর সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, এই দুটো মুভমেন্টের উপর কিন্তু সবচেয়ে বেশি এমফেসাইজ দেওয়া হচ্ছে এই চ্যাপ্টারে। বোঝা গেল? আচ্ছা এবার দেখো, তাহলে এই যে পরের পেজটাতে চলে আসো তোমরা, 30 পেজে আমরা দেখো তিনটা প্যারাগ্রাফ আছে। ফার্স্ট নাম্বার 1 যেটা আছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, খিলাফত অ্যান্ড নন কোঅপারেশন মুভমেন্ট। দেখো এখানে কি বলছে, তোমরা সেকেন্ড প্যারাগ্রাফে চলে আসো। আমি যে বলছি তোমরা জাস্ট শুধু বইয়ের দিকে তাকিয়ে থাকো এবং এখানে আন্ডারলাইন করো এবং নাম্বারিং করো। দেখো নাম্বার দাও, সেকেন্ড প্যারাগ্রাফে দেখো, দ্য ওয়ার ক্রিয়েটেড আ নিউ ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল সিচুয়েশন, নাম্বার 1। নাম্বার 2 লাগাও, ইট লিড টু আ হিউজ ইনক্রিজ ইন ডিফেন্স এক্সপেন্ডিচার হুইচ ওয়াজ financed by war loan and increasing taxes, number 2 লাগাও। number 3, customs duties were raised, number 4, income tax introduced, এক লাইন বাদ দিয়ে আসো। number 5, villages were called upon to supply soldiers, number 6, crops failed in many parts of India resulting in acute shortage of food, number 7, this was accompanied by an influenza epidemic। এই যে কতগুলো আমি নাম্বারিং করে দিলাম, ব্যাপারটা কি জন্য দেখো, নিচে আমি একটা কোশ্চেন লিখেছি যে ইমপ্লিকেশন অফ ওয়ার্ল্ড ওয়ার 1 অন ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। তাহলে কি কি, ওয়ার্ল্ড ওয়ার 1 যখন চলছিল ইন্ডিয়ার উপর এফেক্টটা কি এলো। দেখো ফার্স্ট হচ্ছে যে দ্য ওয়ার created a new economic and political situation, এক নাম্বার। নাম্বার 2, it lead to huge increase in defense expenditure which was financed by the war loan and increasing taxes। দেখো ব্রিটিশরা যেহেতু কলোনি ছিল, ন্যাচারালি এখানে কিন্তু দেখতেই পাবে যে এদের ওয়ারের জন্য যে খরচটা, ওরা একটা ওয়ার লোন নিয়ে নিল, তাতেও হচ্ছে না, পাশাপাশি তারা আরও কিছু ট্যাক্স ইম্পোজ করতে শুরু করলো। সেই সঙ্গে বললো কাস্টম ডিউটিস ওয়ার রেইজড, বিদেশ থেকে যে মালপত্রগুলো আসছে তার উপর ট্যাক্স বেশি বাড়িয়ে দিল। ইনকাম ট্যাক্স ইন্ট্রোডিউসড, মাইন্ডেড মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভাইটাল ইস্যু। কি বলছে, ইনকাম ট্যাক্স, এই তোমরা এখনও শুনতে পাও ইনকাম ট্যাক্স, এই ইনকাম ট্যাক্স সিস্টেমটা কিন্তু সেই সময় প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল। সেই সঙ্গে কি বলছে, এই যে ওয়ারটা চলছে প্রচুর সোলজার্স লাগবে। সোলজার্স কি করবে, গ্রামে যাচ্ছে, গ্রামে যারা ফার্মার্স 15-20 বছর ছেলে যেগুলো আছে, 20 বছর 30-40 বছর ছেলে, চলো তোমরা গাড়িতে ওঠো, ব্যাস যুদ্ধ করতে চলো। তার মানে কি, এই ফার্মারদেরকে সোলজার হিসাবে ইউজ করছে। ফলে কি হচ্ছে, ন্যাচারালি গ্রামে ফার্মার কমে যাবে, কমে গেলে চাষ করবে কে, তাহলে কি হচ্ছে, গ্রাম থেকে সোলজার সাপ্লাই দেওয়া শুরু করলো, যার জন্য দেখা গেল কি যে ক্রপস ফেইলড ইন মেনি পার্টস অফ ইন্ডিয়া অ্যান্ড রেজাল্টিং ইন অ্যাকিউট শর্টেজ অফ ফুড। ডেফিনেটলি যেটুকু ফুড হচ্ছে আর্মিকে সাপ্লাই করে দিচ্ছে। সেই সঙ্গে দেখা গেল সেই পিরিয়ডটাতে একটা ইনফ্লুয়েঞ্জা এপিডেমিক্স হয়েছিল। এইগুলো হচ্ছে আমাদের মেন ইমপ্লিকেশন অফ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অন ইন্ডিয়া। তাহলে দেখো কোশ্চেনটা কি হলো, হোয়াট আর দ্য মুভমেন্টস গান্ধীজি অর্গানাইজড বিফোর ইনভলভিং, না এই প্রশ্নটা একটা এখানে ভুল হয়ে গেছে। এখানে তোমরা একটা কাজ করো, আমি তোমাদেরকে বলছি তোমরা একটু বইয়ের মধ্যে পাশে একটু কোশ্চেনটা লিখে নাও। দেখো ওই যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, খিলাফত মুভমেন্ট, নন কোঅপারেশন মুভমেন্ট যেটা আছে, এইখানটাতে তোমরা একটু পাশে যে হোয়াইট অংশটা আছে একটু লিখে নাও কোশ্চেনটা। স্টেট দ্য ইমপ্লিকেশন অফ ওয়ার্ল্ড ওয়ার 1 অন ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। দেখো আমি এখানে যে কোশ্চেনটা লিখে রেখেছি, এই কোশ্চেনটা হচ্ছে তোমরা পাশে লিখে নাও। স্টেট দ্য ইমপ্লিকেশন অফ ওয়ার্ল্ড ওয়ার 1 অন ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল।
হয়েছে? এই কোশ্চেনটার অর দিয়ে লেখো, নিচে একটু অর দিয়ে লেখো যে হাউ দ্য পোস্ট ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার scenario in India was responsible in instigating the anti-British feeling among Indians. How the post-First World War scenario in India was responsible in instigating the anti-British feeling among the Indians. এই যে কোশ্চেনটা লিখলাম, এই কোশ্চেনের দেখতে পাবে তোমরা পরপর কয়েকটা আনসার। এই যে আমি লিখে দাগ দিয়ে দিলাম বইতে, দেখো এই যে সেকেন্ড প্যারাগ্রাফে, the war created a new economic and political situation, number 1. Number 2, it led to huge increase in defense expenditure which was financed by war loan and increasing taxes. Number 3, custom duties were raised and income tax introduced. Number 4, villages were called upon to supply soldiers. এইটা এর জন্য কি হয়েছিল? এর জন্য কিন্তু রুরাল এরিয়াতে ওয়াইড স্প্রেড অ্যাঙ্গার ক্রিয়েট হয়েছিল। আচ্ছা, তারপরে কি হলো? ক্রপস ফেইলড ইন মেনি পার্টস অফ ইন্ডিয়া। সোলজার করে নিয়ে চলে গেল ফার্মারদের, তো কী করবে? কে চাষ করবে? সেই সঙ্গে কি বলছে? রেজাল্টিং ইন অ্যাকিউট শর্টেজ অফ ফুড। সেই সঙ্গে কি আসলো? দেয়ার ওয়াজ অ্যাকম্পেনিড বাই অ্যান ইনফ্লুয়েঞ্জা এপিডেমিক। এই ঘটনাগুলো কিন্তু পরপর চলে আসলো। তাহলে কি বললো? হাউ দ্য পোস্ট ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সিনারিও ইন ইন্ডিয়া ওয়াজ রেসপন্সিবল ইন ইনস্টিগেটিং দ্য অ্যান্টি ব্রিটিশ ফিলিং অ্যামং ইন্ডিয়ানস। হলো? আচ্ছা, এই কয়েকটা বিষয় তোমরা কিন্তু একটু ভালো করে মনে রাখবে। এবার আমি আসছি, দেখো দ্য আইডিয়া অফ সত্যাগ্রহ 1.1। দেখো দ্য আইডিয়া অফ সত্যাগ্রহ। তার প্রথম যে বিষয়টা আসছে এখানটা, এই যে তোমাদের বইতে পাশে যে হোয়াইট অংশটা আছে ওখানে একটুখানি লিখে নাও। কি লিখবে? কোশ্চেন লেখো, হোয়াট ডু ইউ মিন বাই সত্যাগ্রহ? হোয়াট ডু ইউ মিন বাই সত্যাগ্রহ? হয়েছে? ওর সঙ্গেই লেখো, হোয়াই ডিড গান্ধীজি ডিনাই টু বি আ প্যাসিভ সোর্স অফ রেজিস্ট্যান্স? হোয়াই ডিড গান্ধীজি ডিনাই ইট টু বি আ প্যাসিভ সোর্স অফ রেজিস্ট্যান্স? আচ্ছা, এবার দেখো এই যে এই পেজে 1.1 বইতে দেখো, বইয়ের দিকে তাকাও। মহাত্মা গান্ধী রিটার্ন টু ইন্ডিয়া জানুয়ারি 15, 1915। এটা একটা আন্ডারলাইন করে রাখো, এটা অনেক সময় এমসিকিউ আকারে আসে। 4টা অপশন দিয়ে দিবে, জানুয়ারি 15, এইটাকে তোমাদের মার্ক করতে হবে। এবার চলে আসো পরের পেজে, জাস্ট পরের পেজে চলে আসো। দেখো এই সোর্স এ যেটা আছে তার পাশেই দেখো দ্বিতীয় লাইনে কি লেখা আছে? দ্য আইডিয়া অফ সত্যাগ্রহ emphasized the power of truth and the need to search for the truth. It suggested that if the cause was true, if the struggle was against injustice, then physical force was not necessary to fight the oppressor. অপ্রেজারটাকে ব্রিটিশ। তাহলে কি বলছে? হোয়াট ইজ সত্যাগ্রহ? এইটাকে তোমরা মার্ক করে নাও, বইতে আন্ডারলাইন করে নাও। সেকেন্ড লাইনে দ্য আইডিয়া থেকে অপ্রেজার অবধি একটা আন্ডারলাইন করে নাও। হয়েছে? আচ্ছা, তাহলে কি বলছে? হোয়াট ইজ সত্যাগ্রহ ক্লিয়ার হয়ে গেল। এর পরের যে পার্টটা, যে গান্ধীজি এটাকে প্যাসিভ সোর্স অফ রেজিস্ট্যান্স বলেননি কেন? দেখো গান্ধীজি চেয়েছিলেন যে অপ্রেজার যারা, দ্যাট মিনস ব্রিটিশার্স, এদের কনসাইন্স জাগানোর জন্য, বিবেক জাগানোর জন্য অ্যাপিল করেছিলেন আর কি। তো সেই জন্য তিনি চেয়েছিলেন যে ট্রুথের মধ্যে দিয়ে, ট্রুথ, গান্ধীজির মেইন ভিকেলস ছিল হচ্ছে যে
ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স। দেখো এই প্যারাগ্রাফের বইতে দেখো এই প্যারাগ্রাফের লাস্ট লাইনটা 31 পেজের যে ফার্স্ট প্যারাগ্রাফের লাস্ট লাইন দেখো, মহাত্মা গান্ধী বিলিভড দ্যাট দিস ধর্মা অফ নন ভায়োলেন্স কুড ইউনাইট অল ইন্ডিয়ানস। তাহলে গান্ধীজি এই নন ভায়োলেন্সকে ধর্মা বলছে, ধর্ম। তাহলে এই নন ভায়োলেন্স, দ্য ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স, এই দিয়েই কিন্তু গান্ধীজি সব কিছু করতে চেয়েছিলেন। আচ্ছা, এবার দেখো সেকেন্ড প্যারাগ্রাফে দেখো একটা জিনিস, আফটার অ্যারাইভিং ইন্ডিয়া, দেখো সুন্দর করে লেখা আছে, আফটার অ্যারাইভিং ইন্ডিয়া ইন্ডিয়া, মহাত্মা গান্ধী সাকসেসফুলি অর্গানাইজড সত্যাগ্রহ মুভমেন্ট ইন ভেরিয়াস প্লেসেস। আচ্ছা, এখানে দেখো কি কি মুভমেন্ট করেছিল। আচ্ছা, সত্যাগ্রহ, আচ্ছা বেশ, সত্যাগ্রহ ব্যাপারটা হলো। এবার দেখো এই যে আফটার অ্যারাইভিং ইন্ডিয়া, মহাত্মা গান্ধী সাকসেসফুলি অর্গানাইজ সত্যাগ্রহ মুভমেন্ট ইন ভেরিয়াস প্লেসেস। কোথায় কোথায়, এখান থেকে একটা কোশ্চেন আসে। এই দেখো নিচে লিখে দিয়েছি আমি, হোয়াট আর দ্য মুভমেন্ট গান্ধীজি অর্গানাইজড বিফোর ইনভলভিং ইন সত্যাগ্রহ মুভমেন্ট। তাহলে গান্ধীজি যখন সত্যাগ্রহ মুভমেন্টটা করলেন, তার আগে কিন্তু তিনি অলরেডি কয়েকটা মুভমেন্ট করে ফেলেছেন। কি কি সেইগুলোই এখানে বলা হচ্ছে আর কি। প্রথমে হচ্ছে 1917-এ বিহারের চাম্পারানে তিনি এই পিজেন্টসদের জন্য স্ট্রাগল করেছিলেন। কিসের জন্য? এই প্লান্টেশন সিস্টেমের জন্য। তারপরে 1917-এই তিনি আরেকটা সত্যাগ্রহ মুভমেন্ট করলেন। কিসের জন্য? গুজরাটের খেদা ডিস্ট্রিক্টে পিজেন্টদের জন্য। তারপরে দেখা গেল 1918-এ গান্ধীজি কী করলেন? আহমেদাবাদে কটন মিল ওয়ার্কারদের জন্য তিনি একটা মুভমেন্ট অর্গানাইজ করলেন। তাহলে বোঝা গেল এই যে হোয়াট আর দ্য মুভমেন্ট গান্ধীজি অর্গানাইজড বিফোর ইনভলভিং ইন সত্যাগ্রহ মুভমেন্ট। তাহলে কি কি হলো? নাম্বার 1 বললাম আমরা যে ইন 1917 কি বলছে, হি ট্রাভেল চাম্পারান, মানে কি ওই যে ইন্ডিগো চাষ যারা করছিল তাদের ফেভারে তিনি মুভমেন্ট করলেন। তারপরে কি গুজরাটের খেদা ডিস্ট্রিক্টে তিনি পিজেন্টদের জন্য মুভমেন্ট করলেন। আর একটা কি যে আহমেদাবাদে 1918-এ আহমেদাবাদে কটন মিল ওয়ার্কারদের জন্য তিনি মুভমেন্ট করলেন। এই তিনটা মুভমেন্ট তিনি কিন্তু করেছিলেন বিফোর স্টার্টিং সত্যাগ্রহ মুভমেন্ট। বোঝা গেল? এরপরে আসছে আমাদের দেখো 1.2 31 পেজের থার্ড প্যারাগ্রাফ, দি রুলেট অ্যাক্ট বা রাওলাট অ্যাক্ট অনেকে বলে আর কি। দেখো রাওলাট অ্যাক্টটা, প্রথম কথা ভালো করে মন দিয়ে শুনবে, রাওলাট অ্যাক্টটা কেন ইন্ট্রোডিউস করা হলো? দেখো বলছে কি, দেখো এখানটাতে ফার্স্ট লাইনটা যেটা দেওয়া আছে, গান্ধীজি in 1919 decided to launch a nationwide সত্যাগ্রহ against the proposed Roulette Act in 1919। দেখো সত্যাগ্রহটা কি বলে, রুলেট একটা আসলো কেন? গান্ধীজি প্রথমে ডিক্লেয়ার করলো যে আমি একটা সত্যাগ্রহ লঞ্চ করতে যাচ্ছি। তো ব্রিটিশরা তারা কি বসে থাকার লোক? তো তুমি যেটা করবা, তোমাকে ঠান্ডা করতে তো আমি আর একটা কিছু স্টার্ট করব। তাহলে গান্ধীজির সত্যাগ্রহকে সাপ্রেস করার জন্যই কিন্তু মেনলি রুলেট অ্যাক্টটা ইন্ট্রোডিউস করেছিল, এবং গান্ধীজি প্রথমে বলল যে রুলেট অ্যাক্ট আমি অপোজ করছি। আচ্ছা দেখো এখানে তোমরা কয়েকটা মার্কিং করে নাও। এই দেখো আমি কালারিং দিয়ে লিখে রেখেছি, তোমরা এটাকে মার্কিং করবে। দেখো দ্বিতীয় লাইনে আছে, হ্যাঁ 2 নম্বর লাইনে দেখো, দিস অ্যাক্ট had been hurriedly passed through the Imperial Legislative Council despite the united opposition of the Indian members। এটাকে নাম্বার 1 লাগাও। তারপরে দেখো, it gave the government enormous power to repress political activities and allowed detention of political prisoner without trial for 2 years। আচ্ছা
এইখানে ইট গেভ দ্য গভর্নমেন্ট এনোরামাস পাওয়ার টু রিপ্রেস পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, এই পর্যন্তকে তোমরা 2 নাম্বার লাগাও। 3 নাম্বার রাখাও, ইট অ্যালাউড ডিটেনশন অফ পলিটিক্যাল প্রিজনার্স উইদাউট ট্রায়াল ফর 2 ইয়ার্স, এটাকে 3 নাম্বার লাগাও। 3টা পয়েন্ট হলো। আচ্ছা, গান্ধীজি, মহাত্মা গান্ধী ওয়ান্টেড নন ভায়োলেন্ট সিভিল ডিসোবিডিয়েন্স এগেনস্ট সাচ আনজাস্ট ল হুইচ উড স্টার্ট উইথ আ হরতাল অন 6th এপ্রিল, এইটাকে একটু আন্ডারলাইন করো। তাহলে দেখো 4টা পয়েন্ট তোমরা মার্ক করলে। এবার এটাকে এক্সপ্লেন করছি, শোনো। ব্যাপারটা কি হলো, ব্রিটিশ পার্লামেন্টে তো কিছু ইন্ডিয়ান ছিল সে সময়। এবার এই গান্ধীজির সত্যাগ্রহকে স্টপ করার জন্য ব্রিটিশ পার্লামেন্টে হারিডলি, খুব তাড়াতাড়ি এই আইনটাকে পাশ করে দিল, রুলেট অ্যাক্টটাকে। এবার সেখানে কিন্তু ইন্ডিয়ান যারা ছিল, ইন্ডিয়ান মেম্বার, তারা কিন্তু এটাকে অপোজ করেছিল, কিন্তু ওরা সেটা শোনেনি। এবং এই অ্যাক্টের মাধ্যমে কি করলো, ইট গেভ দ্য গভর্নমেন্ট এনোরামাস পাওয়ার টু রিপ্রেস পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, আই রিপিট, টু রিপ্রেস পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, এই টাইমটাকে ভালো করে দাগ দিয়ে রাখো, রিপ্রেস পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। সেই সঙ্গে কি হলো, ইট অ্যালাউড ডিটেনশন অফ পলিটিক্যাল প্রিজনার উইদাউট ট্রায়াল ফর 2 ইয়ার্স। 1 নাম্বার, এটা হচ্ছে যে গান্ধীজি নেশন ওয়াইড সত্যাগ্রহ যখন করলো, তার এগেনস্টে এ রুলেট অ্যাক্ট আসলো। এই একটা ব্রিটিশ পার্লামেন্টে খুব তাড়াতাড়ি হারিডলি পাস করে নিল, যাতে কিনা এটাকে কন্ট্রোল করা যায়, যদিও এখানে ইন্ডিয়ান মেম্বার যারা ছিল তারা অপোজ করেছিল। এই অ্যাক্টে গভর্নমেন্টকে এনোরামাস পাওয়ার দেওয়া হলো টু রিপ্রেস, ঠান্ডা করা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। এই অ্যাক্টে অ্যালাউ করলো যে যারা সমস্ত পলিটিক্যাল প্রিজনারদের ধরা হবে তাদেরকে 2 ইয়ার্স উইদাউট ট্রায়ালে রেখে দেওয়া হবে। মহাত্মা গান্ধী ওয়ান্টেড নন ভায়োলেন্ট সিভিল ডিসোবিডিয়েন্স এগেনস্ট সাচ আনজাস্ট ল হুইচ উড স্টার্ট উইথ আ হরতাল অন 6th এপ্রিল। এমসিকিউ, মাইন্ড ইট, এটা কিন্তু একটা এমসিকিউ আসে, এটা কবে স্টার্ট হয়েছিল, 6th এপ্রিল, মাইন্ড ইট। কী করলো এই যে গান্ধীজি সত্যাগ্রহ লঞ্চ করলো, কি কি করলো দেখো, জাস্ট পরের প্যারাগ্রাফটা চলে আসো। র্যালিস ওয়ার অর্গানাইজড, দেখতে পাচ্ছ তো, এই পুরোটাকে একটু আন্ডারলাইন করে রাখো, তার সুবিধা হবে, বা ব্র্যাকেট করে রাখো। র্যালিস ওয়ার অর্গানাইজড ইন ভেরিয়াস সিটিস, ওয়ার্কার্স ওয়েন্ট অন স্ট্রাইক ইন রেলওয়ে ওয়ার্কশপ অ্যান্ড শপস ক্লোজ ডাউন। Alarmed by the popular upsurge and scared that lines of communication such as railways and telegraph would be disrupted, the British administration decided to clamp down on nationalists. তাহলে দেখো, প্রথমে হচ্ছে যে এই জায়গাটা ভালো করে দেখো যে এটা কি করে করলো না, বলছে যে র্যালিস অর্গানাইজ করলো, মিছিল করলো, বিভিন্ন সিটিতে স্ট্রাইক করতে শুরু করলো। কোথায়? রেলওয়ে ওয়ার্কশপ, দোকানপাট সব বন্ধ করে দিল। এইটা কিন্তু ব্রিটিশদেরকে অ্যালার্ম করলো যে এই যে ঘটনাগুলো করছে, তারা রেলওয়ে এবং ট্রান্সপোর্ট কমিউনিকেশন সিস্টেম যদি ক্লোজ করে দেয়, টেলিগ্রাফ যদি বন্ধ করে দেয়, ডিসরাপ্ট করে দেয়, তাহলে কিন্তু ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে চলা খুব মুশকিল হয়ে যাবে। সেই জন্য চিন্তা করলো যে খুব তাড়াতাড়ি এটাকে স্টপ করতে হবে আর কি। তার জন্য কি করলো দেখো, লোকাল লিডার্স আর পিকড আপ ফ্রম অমৃতসর অ্যান্ড মহাত্মা গান্ধী ওয়াজ ভ্যারিড ফ্রম এন্টারিং দিল্লি, ঢুকতে দেওয়া হবে না গান্ধীজিকে। অন 10th এপ্রিল পুলিশ ইন অমৃতসর ফায়ার্ড আপন দ্য পিসফুল প্রিজনার্স। কিসের জন্য? প্রভোকিং ওয়াইড স্প্রেড অ্যাটাক অন ব্যাঙ্ক, পোস্ট অফিস অ্যান্ড রেলওয়ে স্টেশন। তাহলে দেখো, অমৃতসরে, পাঞ্জাবের অমৃতসরে কিন্তু ম্যাসিভ মুভমেন্ট শুরু হয়ে গেছিল। এখান থেকে প্রচুর লোককে অ্যারেস্ট করা হচ্ছিল যারা পিকেটিংয়ে করছিল। গান্ধীজিকে দিল্লিতে ঢুকতে না করে দেওয়া হলো। 10th এপ্রিল পুলিশ অমৃতসরে ওপেন ফায়ার করলো পিসফুল প্রসেশনের উপরে। কেন করলো? বলছে ব্রিটিশদের কথা অনুযায়ী যে এরা ওয়াইডস্প্রেড প্রভোকিং ওয়াইডস্প্রেড অ্যাটাক অন ব্যাঙ্ক, পোস্ট অফিস, রেলওয়ে স্টেশন, এই সমস্ত। যার জন্য কি করলো যে মার্শাল ল ওয়াজ ইম্পোজড অ্যান্ড জেনারেল ডায়ার টুক কমান্ড। মার্শাল ল ইম্পোজ করে দিয়েছিল। কিন্তু দেখা গেল যে, পরের পৃষ্ঠা চলে আসো, অন 13th এপ্রিল দ্য
ইনফেমাস জালিয়ানওয়ালাবাগ ইনসিডেন্ট টুক প্লেস। খুব দুঃখজনক ঘটনা, জালিয়ানওয়ালাবাগ ঘটনাটা ঘটলো। এখানে কি ঘটলো? এখানে কি বলছে, ওই যে আমি বললাম যে বারে বারে সমানে এদেরকে অ্যারেস্ট করা হচ্ছিল, এইটার জন্য এরা কিন্তু একটা মিটিং করতে এই জালিয়ানওয়ালাবাগ পার্কে এরা জমায়েত হয়েছিল। এই জমায়েতের উপরেই আসলো এবং জেনারেল ডায়ার কি করলো? জেনারেল ডায়ার খুব একটা বাজে কাজ করলো যে এই যে গভর্নমেন্টের নিউ রিপ্রেসিভ মেজার্সটাকে এরা প্রোটেস্ট করছিল এবং কিছু লোক এসেছিল যে অ্যানুয়াল বৈশাখী ফেস্টিভ্যাল চলছে, সেখানে তারা এসে আনন্দ ফুর্তি করলো সেজন্য আর কি। এবার দেখা গেল যে ওই যে জালিয়ানওয়ালাবাগ যে মাঠটা, এখানে জেনারেল ডায়ার কি করলো? ব্লকড দ্য এক্সিট পয়েন্ট, আন্ডারলাইন, General Dyer entered the area, blocked the exit point and opened fire on the crowd, killing hundreds. তাহলে কেন করলো এই ঘটনাটা? দেখো, his object, তা সে যেটা বলছে, as he declared later, was to produce a moral effect, to create in the mind of সত্যাগ্রহীস a feeling of terror and awe. এই কারণে কিন্তু জেনারেল ডায়ার ফায়ারিং করেছিল। তাহলে দেখো পরপর ঘটনা দুটো রাখো, যে আগে অমৃতসরে প্রথমে পিপুলকে অ্যারেস্ট করতে শুরু করলো যাতে মাস ডিস্টারবেন্স অ্যারাইজ না করে। সেই সঙ্গে আমরা দেখলাম যে 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ পার্কে পিপুলরা গ্যাদার হয়েছিল যে গভর্নমেন্টের যে নিউ রিপ্রেসিভ মেজার্স নিয়ে আসছে সেটা কী করে আটকানো যায়, এবং সেই দিনটা ছিল একটা ওদের অ্যানুয়াল বৈশাখী ফেয়ার। এইবার ওই মাঠটার মধ্যে জেনারেল ডায়ার এন্টার করলো অ্যান্ড ব্লক দ্য এক্সিট পয়েন্ট অ্যান্ড ওপেন ফায়ার্ড অন দ্য ক্রাউড, কিলিং হান্ড্রেডস। কেন করলো এটা? কারণটা বলছে যে জেনারেল ডায়ার যেটা ডিক্লেয়ার করেছিল, টু প্রডিউস আ মোরাল এফেক্ট, টু ক্রিয়েট ইন দ্য মাইন্ডস অফ সত্যাগ্রহীস আ ফিলিং অফ টেরার অ্যান্ড অ, যাতে কিনা এত ভয় পায় আর যেন ওরা এই সমস্ত করতে চিন্তাভাবনা না করে আর কি। খুবই দুঃখজনক ঘটনা। এরপরে দেখো পরের প্যারাগ্রাফটা চলে আসি। অ্যাজ দ্য নিউজ অফ জালিয়ানওয়ালাবাগ স্প্রেড, ক্রাউড টুক দ্য স্ট্রিটস ইন মেনি নর্থ ইন্ডিয়ান টাউনস, দেয়ার আর স্ট্রাইক, ক্ল্যাশেস উইথ দ্য পুলিশ। এই সমস্ত চলবে খুব স্বাভাবিকভাবে, এক জায়গায় হলো মানে গোটা ভারতবর্ষের এফেক্ট হবে আর কি। এরপরে এমন পরিস্থিতি অ্যারাইজ করলো যে গান্ধীজি তার এই সত্যাগ্রহ মুভমেন্ট অফ করে দিতে বাধ্য হলো। তাহলে কী করলো ব্রিটিশরা? দেখো ওই প্যারাগ্রাফেই নিচের দিকে দেখো 2-3 লাইন বাদ দিয়ে, সত্যাগ্রহীস ওয়ার ফোর্সড টু রাব দেয়ার নোজেস অন দ্য গ্রাউন্ড, ক্রলস অন দ্য স্ট্রিটস and do salam বা salute to the sahebs. People were flogged and the villages were bombed. Seeing violence spread, Mahatma Gandhi called off the movement. তাহলে দেখো মহাত্মা গান্ধী কেন কল অফ করলো না? ব্রিটিশরা ইন্ডিয়ানদেরকে নাক্ষর দেওয়াচ্ছে, রাস্তা দিয়ে উঠবস করাচ্ছে বা হাঁটু গেড়ে চলতে বাধ্য করছে, সেলুট দিতে বাধ্য করছে সাহেবদেরকে। এতে পিপুলরা খেপে গেল এবং তারা বোম্বিং শুরু করলো। এই যে ভায়োলেন্স, এই ভায়োলেন্স দেখে গান্ধীজি এই সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, সত্যাগ্রহ মুভমেন্ট কল অফ করে নিল। তাহলে বোঝা গেল জিনিসটা। তাহলে দেখো যে রওলাট অ্যাক্ট, সেখান থেকে আসলো জালিয়ানওয়ালাবাগ, সেখান থেকে আসলো সত্যাগ্রহ কেন কল অফ হলো। তাহলে একটু আগের থেকে যদি যাই যে রওলাট অ্যাক্টটা কেন ইন্ট্রোডিউস হলো না, গান্ধীজি সত্যাগ্রহ মুভমেন্ট লঞ্চ করেছিল, সেই সত্যাগ্রহটাকে স্টপ করার জন্য রওলাট অ্যাক্টটা নিয়ে আসা হয়েছিল। এই রুলেট অ্যাক্টটা কী করলো যে ব্রিটিশ পার্লামেন্টে খুব তাড়াতাড়ি পাশ করে ফেললো। কেন করেছিল না, যাতে কিনা পলিটিক্যাল অ্যাক্টিভিটিসকে রিপ্রেস করা যায়। এই আইনে বলেছিল যে 2 ইয়ার উইদাউট ট্রায়ালে প্রিজনারদের, পলিটিক্যাল প্রিজনারদের আটকে রাখা হবে, এবং এটা স্টার্ট করেছিল 6 এপ্রিল হরতাল দিয়ে। কি কি কাজ হয়েছিল ওর মধ্যে, আমি কিন্তু ওই প্যারাগ্রাফগুলোই জাস্ট বলে যাচ্ছি, তোমাদের বইতেই আছে, যে বইয়ের দিকে তাকিয়ে থাকো। র্যালিস ওয়ার অর্গানাইজড ইন ভ্যারিয়াস সিটিস,
ওয়ার্কার্স ওয়েন্ট অন স্ট্রাইক ইন রেলওয়ে ওয়ার্কশপ, তাহলে রেল চলবে না। শপস ওয়ার ক্লোজ ডাউন। এই ঘটনাগুলো কিন্তু ব্রিটিশদেরকে একটু অ্যালার্ম দিয়েছিল যে রেলওয়ে এবং ট্রান্সপোর্ট কমিউনিকেশন সিস্টেম, টেলিগ্রাফ সিস্টেম যদি ডিসরাপ্ট হয়ে যায় তাহলে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন স্টপ হয়ে যাবে। যাতে কিনা সেইটা না হয় ওরা খুব তাড়াতাড়ি এটাকে বন্ধ করার বিষয়ে চিন্তা ভাবনা করে। এইবার বন্ধ যে করবে, কি করা যাবে? বন্ধ করার জন্য এরা যেটা করলো সেটা হচ্ছে যে তারা আস্তে আস্তে অমৃতসরে লোকাল লিডারদেরকে অ্যারেস্ট করা শুরু করলো। প্রথমে গান্ধীজিকে দিল্লিতে আটকে দিল, দিল্লিতে ঢোকা হবে না, আটকে দিল। অমৃতসরে ও পিসফুল প্রসেশনের উপর ফায়ারিং শুরু করলো। কেন? ওরা বলছে যে তোমরা ব্যাংক, পোস্ট অফিস, রেলওয়ে স্টেশন এগুলো সব অ্যাটাক করছো, যার জন্য কিনা মার্শাল ল ইন্ট্রোডিউস করে দেওয়া হলো। এই মার্শাল ল এর জন্য কি হলো, এরা ইন্ডিয়ান পিপুলরা পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে তারা একটা গ্যাদারিং করেছিল যে এই যে এত অ্যারেস্ট চলছে, এই অ্যারেস্টগুলোকে আমরা কি করে প্রিভেন্ট করব এবং গভর্নমেন্টের যে রিপ্রেসিভ পলিসিটা আছে সেই পলিসিটাকে আমরা কি করে আটকাবো। এবং সেদিন ছিল বৈশাখী ফেয়ার। এবার কি হলো, এই যে জালিয়ানওয়ালাবাগ পার্কটার মধ্যে এই ঘটনাটা ঘটছে, জেনারেল ডায়ার এন্টার দ্য এরিয়া, ওই গেটটার মধ্যে ঢুকলো, ব্লক দ্য এক্সিট পয়েন্ট, পুরোপুরি বন্ধ করে দিল, দিয়ে ওপেন ফায়ার করলো ক্রাউডের উপর, হান্ড্রেডস অফ কিলিং। এটা অবশ্যম্ভাবী হলো। কেন করলো? জেনারেল ডায়ারের অবজেকশনটা ছিল, যেটা বলেছিল সেটা হচ্ছে টু প্রডিউস আ মোরাল এফেক্ট, টু ক্রিয়েট ইন দ্য মাইন্ডস অফ সত্যাগ্রহীস আ ফিলিং অফ টেরার অ্যান্ড অ। এমন ঘটনা ঘটাবো যাতে কিনা ইন্ডিয়ানদের মনে এমন ভয় সৃষ্টি হয় যাতে কিনা কেউ কখনো এই সত্যাগ্রহ মুভমেন্ট করার বিষয়ে চিন্তাভাবনা না করে। এবার দেখা গেল এই সত্যাগ্রহীদের নিয়ে ব্রিটিশরা কি করতে শুরু করলো, মানে ব্রিটিশরা এর এগেনস্টে আরও ব্রুটাল রিপ্রেশন শুরু করলো। আচ্ছা, এবং টর্চার শুরু করে দিল। সত্যাগ্রহীদের দেখলে পরে এরা এই যে টু রাব দেয়ার নোজেস অন দ্য গ্রাউন্ড, তারপরে ক্রল অন দ্য স্ট্রিটস, এটা করলো। ওদেরকে স্যালুট দিতে হবে সাহেবদেরকে। এই সমস্ত ঘটনাগুলো পিপুলদেরকে খুব খেপিয়ে তুললো এবং ওরা বোম্বিং শুরু করলো। এই ঘটনাটা গান্ধীজি দেখলো যে ভায়োলেন্স স্প্রেড হচ্ছে এবং যার জন্য কিন্তু গান্ধীজি এই মুভমেন্টটাকে উইথড্র করে নিল। হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো হোয়াইল, জাস্ট পরের প্যারাগ্রাফটায় দেখো 32 পেজে থার্ড প্যারাগ্রাফ কি বলছে, while the roulette satyagraha had been a widespread movement, it was still limited mostly to cities and towns। দেখো এই রুলেট সত্যাগ্রহটা যখন এত ওয়াইড স্প্রেড হচ্ছে, কিন্তু এটা কিন্তু গ্রামে স্প্রেড করেনি, এটা মেইনলি সিটিস অ্যান্ড টাউন্সের মধ্যেই কনফাইন ছিল আর কি। আচ্ছা দেখো এখানে একটা জিনিস দেখো তোমরা, যে খিলাফত মুভমেন্ট চলে আসছে একটা জিনিস। তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা না এই বইতে যে দেখো থার্ড প্যারাগ্রাফটার পাশে একটু ফাঁকা জায়গা আছে, ওইখানে একটা জিনিস লিখে নাও তোমরা। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যে অ্যালাইড পাওয়ার এবং এক্সিস পাওয়ার হয়েছিল, কারা কারা গ্রুপে ছিল একটু লিখে নাও চট করে। অ্যালাইড পাওয়ারের মধ্যে কে ছিল লেখো, ওই ফাঁকা জায়গাটার মধ্যে লেখো ছোট্ট করে। অ্যালাইড পাওয়ার দুটো গ্রুপ তৈরি হয়েছিল, ইউকে, ইউএসএ, চায়না। লিখে নাও অ্যালাইড পাওয়ার ড্যাশ দিয়ে লেখো, ইউকে, ইউএসএ, চায়না। আর এক্সিস পাওয়ার এর মধ্যে লেখো, এক্সিস পাওয়ার একটু ড্যাশ দিয়ে লেখো, জার্মানি, জাপান, টার্কি। হয়েছে? আচ্ছা এবার দেখো এই প্যারাগ্রাফটার মধ্যে একটু 6 লাইনের দিকে আসো। এখানে লেখো হোয়াট ইজ খিলাফত মুভমেন্ট। হোয়াট ইজ খিলাফত মুভমেন্ট। তোমরা একটু নাম্বারিং করবে, বুঝলে? দেখো এই যে 2, 4, 5, 6 নাম্বার লাইনে, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হ্যাড এন্ডেড উইথ দ্য ডিফিট অফ ওটোমান টার্কি। এটাকে নাম্বার 1 লাগাও। তারপরে দেখো এক লাইন পরে, on the Ottoman Empire the spiritual head of Islamic world the Khalifa, এটা 2 নাম্বার লাগাও।
3 নাম্বার লাগাও, a Khilafat movement was formed in Bombay in March 1919. 4 নাম্বার লাগাও, a young generation of Muslim leaders like the brothers Muhammad Ali and Shaukat Ali began discussing with Mahatma Gandhi. এক লাইন পরে দেখো, Gandhiji saw this as an opportunity to bring Muslims under the umbrella of a unified national movement. তাহলে হলো 4টা পয়েন্ট। এবার আমি ডিসকাশন করছি। দেখো কি বললো, যে রুলেট সত্যাগ্রহ যেটা হচ্ছিল সেটা কিন্তু ওয়াইড স্প্রেড হলেও এটা মোস্টলি সিটিজগুলোর, টাউনসগুলোর মধ্যে কনফাইন ছিল। এটা কিন্তু গান্ধীজি ব্রড বেস মুভমেন্ট করতে পারেনি। আচ্ছা, এবার দেখো হিন্দুস মুসলিমস ক্লোজ আসারও একটা যে প্রবণতা, সেটাও কিন্তু খুব একটা যে হয়েছে তা কিন্তু হয়নি। এখানে দেখো তোমাদের এখনই আমি লেখালাম যে এক অ্যালাইড পাওয়ার এবং এক্সিস পাওয়ার। তাহলে প্রশ্ন আসলো যে ব্রিটিশ টার্কিতে অ্যাটাক করলো কেন? ভেরি সিম্পল, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে টার্কি ব্রিটিশদের এগেনস্টে ছিল, ওয়ার্ল্ড ওয়ার চলছে, এবার ওটোমান হেরে গেল। এইবার ওটোমান এম্পায়ারের মধ্যে খলিফা, এই খলিফাটাকে দ্য স্পিরিচুয়াল হেড অফ ইসলামিক ওয়ার্ল্ড, এই ব্রিটিশরা চাইছিল এই খলিফাটাকে হাঁটাতে হবে এবং আমাদের ইচ্ছা মতন একটা খলিফাকে বসাবো আর কি। কিন্তু এই খলিফাকে ডিফেন্ড করার জন্য একটা খিলাফত কমিটি তৈরি হলো বোম্বে মার্চ 1919 এবং এইটাকে প্রমোট করার জন্য দুই ভাই মোহাম্মদ আলী অ্যান্ড সাকেত আলী এরা গান্ধীজির কাছে ডিসকাশন করতে এলো যে এটা কি করা যেতে পারে। এইবার গান্ধীজি দেখলো এই হিন্দু মুসলিম ইউনাইটেড করার এটা একটা ভালো জায়গা। সেই জন্য তিনি কি করলেন, 1920 যে কংগ্রেসের সেশন হলো সেই সেশনে তিনি নন কোঅপারেশন মুভমেন্ট স্টার্ট করার বিষয়ে চিন্তা ভাবনা করলেন এবং খিলাফতকে সাপোর্ট করা হবে ফর দেয়ার স্বরাজ, এই কথাটা কিন্তু তিনি কংগ্রেসের লিডারদেরকে নিয়ে বুঝিয়ে দিলেন। তাহলে যদি একটা কোশ্চেন করা হয়, হোয়াট ইজ খিলাফত মুভমেন্ট অ্যান্ড পয়েন্ট আউট ইটস ফিচার, এই যে কয়েকটা পয়েন্ট লিখে দিলাম, দিজ আর দ্য ফিচার্স। তাহলে হোয়াট ইজ খিলাফত মুভমেন্ট? ভেরি সিম্পল জিনিস। The First World War had ended with the defeat of Ottoman Turkey, and there were rumors that a harsh peace treaty was going to be imposed. কি ট্রিটি? না, এই যে ইসলামিক ওয়ার্ল্ডের যে স্পিরিচুয়াল হেড ছিল খলিফা, এইটাকে এরা হাঁটাতে চাচ্ছিল। কিন্তু মেজর পোর্শন ইসলামিক পিপুল এরা চাইছিল যে না, এই লোকটাই থাক, এবং এই লোকটাকে রাখার জন্য কিন্তু একটা কমিটি তৈরি হয়েছিল বোম্বেতে মার্চ 1919 এবং এই খলিফাটাকে কি করে খলিফার পজিশনটা ঠিক রাখা যায় সেই জন্য এই মোহাম্মদ আলী এবং শওকত আলী এরা গান্ধীজির কাছে আসে ডিসকাশন করতে। এইবার গান্ধীজি দেখলেন যে এইটাই একটা চান্স যে এর মাধ্যমে আমি হিন্দু মুসলিম ইউনিটিটাকে ঠিকঠাক গড়ে তুলতে পারবো বা ঠিকঠাকভাবে রাখতে পারবো। সেই জন্য কি করলো যে 1920-তে সেপ্টেম্বর মাসে যখন কংগ্রেসের সেশন চলছিল তখন তিনি কংগ্রেস লিডারদেরকে কনভিন্স করলেন যে টু স্টার্ট নন কোঅপারেশন মুভমেন্ট। কিসের জন্য? ইন সাপোর্ট অফ খিলাফত অ্যাজ ওয়েল অ্যাজ ফর স্বরাজ। বোঝা গেল? দেখো প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু প্রচুর কিছু উত্তর আছে। এরপরে আমরা আসছি, দেখো what was Khilafat movement? Point out its features. দেখো, the First World War had ended with the defeat of Ottoman Turkey. On the Ottoman Empire, the spiritual head of the Islamic world, the Khalifa. A Khalifa committee was formed in Bombay in March 1919. Muslim leader like two brothers Muhammad Ali and Shaukat Ali began discussing with Gandhiji. Gandhiji saw this is an opportunity to bring Muslims under the umbrella of united national movement.
হয়েছে? তাহলে যদি বলি হু ওয়াজ খলিফা, ভেরি সিম্পল, দ্য স্পিরিচুয়াল হেড, খলিফা ওয়াজ দ্য স্পিরিচুয়াল হেড অফ ইসলামিক ওয়ার্ল্ড, তাকে বলা হচ্ছে খলিফা। এবার হোয়াই ব্রিটেন অ্যাটাক খলিফা, ভেরি সিম্পল, যে অ্যালাইড পাওয়ার ইউকে, এক্সিস পাওয়ার টার্কি, সো দ্যাট ব্রিটেন অ্যাটাক টার্কি, একদম জলের মতন পরিষ্কার, নো প্রবলেম। এইবার চলে আসছি আমি নন কোঅপারেশন মুভমেন্ট, 32 পেজে লাস্ট দেখো 1.3। দেখো ফার্স্ট যে লাইনটা আছে এটা আন্ডারলাইন করো ফর এমসিকিউ। হিন্দ স্বরাজ, গান্ধীজির একটা বিখ্যাত বই হিন্দ স্বরাজ, এটা এমসিকিউ আকারে আসে, যে এটা লেখককে বা কবে পাবলিশড হয় এই সমস্ত আর কি। আচ্ছা, এবার দেখো কি বলেছে এই বইটাতে। দেখো, in his famous book Hind Swaraj, Mahatma Gandhi declared the British law was established India with the cooperation of Indians. Mind it, দেখো কত বড় একটা কথা। গান্ধীজি স্টার্ট করছে এই কথা বলে যে the British rule was established India with the cooperation of Indians and had survived only because of this cooperation. বোঝো, তাহলে ইন্ডিয়াতে ব্রিটিশ রুল, ইন্ডিয়াতে কি হলো, হ্যাঁ দেখো কি বলছে, যে গান্ধীজি তার হিন্দ স্বরাজ এই বইতে কি লিখলেন, যে ব্রিটিশ রুল ওয়াজ এস্টাবলিশড ইন্ডিয়া উইথ দ্য কোঅপারেশন অফ ইন্ডিয়ানস, যে ইন্ডিয়ানরা কোঅপারেট করছে তাই এরা এখানে বসে আছে, এবং বলছে যে সার্ভাইভড অনলি বিকজ অফ দিস কোঅপারেশন, এবং বলছে ইফ ইন্ডিয়ানস রিফিউজ টু কোঅপারেট, ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া উড কোল্যাপস উইদিন এ ইয়ার অ্যান্ড স্বরাজ উড কাম। তাহলে এই যে লাইনটা দেখো কত ইম্পর্টেন্ট একটা লাইন, যে ব্রিটিশরা, এটা তো সত্যি কথাই, ইন্ডিয়ানরা হেল্প করেছে জন্য ব্রিটিশরা এখানে আসতে পেরেছে, এরা বসে আছে, ইন্ডিয়ানরা সার্ভাইভ করছে তো ইন্ডিয়ানরা হেল্প করছে। যদি ইন্ডিয়ানরা এদের কোঅপারেট না করে তাহলে ব্রিটিশ রুল কিন্তু কোল্যাপস করে যাবে উইদিন এ ইয়ার, এবং আমরা স্বরাজ এস্টাবলিশ করতে পারলো। আচ্ছা, তাহলে এই লাইনটা খুব ভালো করে মনে রাখবে। প্রথম কথা হচ্ছে যে হিন্দ স্বরাজ বইটা কে লিখলো, কবে পাবলিশড হলো, সেখানে গান্ধীজি স্টার্ট করছে কি দিয়ে, হলো। এবার দেখো এখানে দ্বিতীয় প্যারাগ্রাফে দেখো কি বলছে, যে হাউ উড নন কোঅপারেশন বিকাম আ মুভমেন্ট। ফার্স্ট লাইনে দেখো লেখা আছে নন কোঅপারেশনটা কি করে মুভমেন্ট একটা হলো। আচ্ছা দেখো বলছে যে it should begin with the surrender of title that government awarded and boycott of civil services, army, police, court, legislative council, school, colleges, foreign goods, সমস্ত কিছু বয়কট করো। Then in case of government used repression, a full civil disobedience campaign would be launched. তাহলে গান্ধীজি বলেই দিচ্ছে যে নন কোঅপারেশনটা তোমরা কিভাবে করবে, বলেছে যে বয়কট করো। কি বয়কট করো? সিভিল সার্ভিস বয়কট করো, আর্মি, পুলিশ, কোর্ট, লেজিসলেটিভ কাউন্সিল, স্কুল, কলেজেস, ফরেন গুডস, যা কিছু আছে ব্রিটিশদের তরফ থেকে সব তোমরা হাত তুলে নাও, আমরা থাকবো না ওর মধ্যে, বেরিয়ে আসবো। তারপরে বলছে যদি গভর্নমেন্ট এক্সট্রিম রিপ্রেশন করে তাহলে আ ফুল সিভিল ডিসোবিডিয়েন্স ক্যাম্পেইন। তাহলে দেখো নন কোঅপারেশন আবার বলছে সিভিল ডিসোবিডিয়েন্স, দুটোর মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু? দেখো নন কোঅপারেশন মানে তোমাদেরকে কোঅপারেট করব না, আর সিভিল ডিসোবিডিয়েন্স মানে হচ্ছে যে তোমাদের আমরা আইন ভাঙবো কিন্তু গন্ডগোল করে না, সিভিল ওয়েতে তোমাদের তোমাদের এগেনস্টে আমরা থাকবো আর কি। আচ্ছা এবার এই মুভমেন্টটা কিন্তু 1920-তে আস্তে আস্তে স্প্রেড করতে শুরু করলো।
তাহলে আবার বলছি, নন কোঅপারেশন মুভমেন্টটা একটা মুভমেন্ট আকারে ধারণ করলো যে গান্ধীজি কি বলতে চেয়েছিল, কিভাবে করবে। ভেরি সিম্পল, বয়কট করো সব কিছু, তোমরা চাকরি ছেড়ে দাও, ব্রিটিশ কাউন্সিল থেকে বেরিয়ে আসো, স্কুল কলেজ ছেড়ে দাও, তারপরে তোমরা ফরেন গুডস বাদ দিয়ে দাও, যা যা চাকরি সব বাদ দিয়ে দাও, এবং গভর্নমেন্ট যদি তোমাদের এক্সট্রিম রিপ্রেশন করে তাহলে আমরা ফুল সিভিল ডিসোবিডিয়েন্স ক্যাম্পেইন শুরু করব, এই কথা পরিষ্কার করে বলে দেওয়া হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো থার্ড প্যারাগ্রাফে আসো। দেখো বলছে মেনি উইদিন দ্য কংগ্রেস ওয়ার হাউএভার কনসার্নড অ্যাবাউট দ্য প্রপোজাল। আচ্ছা, কিন্তু দে আর রিল্যাক্টেন্ট টু বয়কট কাউন্সিল ইলেকশনস শিডিউল, মানে তারা কিন্তু কিছু কিছু লোক মানে হেজিটেট করছিল যে আমরা যদি কাউন্সিল ছেড়ে দেই তাহলে 1920-তে যে ইলেকশন আছে তাহলে সেখানে আমাদের কি হবে, এরকম অনেক কিছুই করছিল। এবার দেখা গেল ফাইনালি অ্যাট দ্য কংগ্রেস সেশন অফ নাগপুর ইন 1920 এ compromise was worked out and non-cooperation program was adopted। দেখো ফাইনালি নন কোঅপারেশনটা অ্যাডপ্ট করলো নাগপুর সেশনে, একটা কম্প্রোমাইজ করা হলো। এখন প্রশ্ন আসলো, হাউ ডিড দিস মুভমেন্ট আনফোল্ড। দেখো নন কোঅপারেশন মুভমেন্টটা আনফোল্ড হলো কি করে, দিস মুভমেন্ট মানে ডি মুভমেন্ট মানে নন কোঅপারেশন মুভমেন্ট আনফোল্ড হলো কি করে। দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে এখানে পরিষ্কার বলা আছে, হাউ ডিড ইট ডিফারেন্ট ফ্রম সোশ্যাল গ্রুপ। আচ্ছা, তাহলে এইভাবে আমরা দেখলাম যে গান্ধীজির ইনস্ট্রাকশন অনুযায়ী আস্তে আস্তে আমরা বয়কট করতে থাকলাম এবং এই মুভমেন্টটা আনফোল্ড হতে থাকলো। কিন্তু এই মুভমেন্টে কিন্তু ডিফারেন্ট লোক ডিফারেন্ট স্ট্যান্ড নিয়ে নেয়। তার মানেটা কি, ডিফারেন্ট স্ট্যান্ড বলতে কি বোঝাচ্ছে, বিভিন্ন ধরনের লোক এই মুভমেন্টটাকে তাদের মতন করে ভাবতে শুরু করলো। কীরকম, ইন্ডিয়াতে দেখো মাল্টি ডাইভার্সিফাইড কান্ট্রি, ইলিটারেট পিপল, এরা ভাবছে যে এটা করলে ওটা হবে, ওটা ভাবলে ওটা করবে। কিন্তু সমস্যাও কিন্তু অনেক আছে। গান্ধীজি তো বলে দিল স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও। ও তো বলেনি যে পড়াশোনা অফ করে দাও, খাওয়া বন্ধ করে দাও, তো বলেনি। তাহলে হোয়াট অ্যাবাউট অল্টারনেটিভ, তা তো জানি না। তাহলে কি করে হবে? ওয়ান্স ইউ আর মুভিং মাস পিপল ইন পার্টিকুলার ওয়ে, ডেফিনেটলি ইউ হ্যাভ টু ব্রিং অ্যাবাউট ফার্স্ট দ্য অল্টারনেটিভ সলিউশন, আদারওয়াইজ হাউ ক্যান ইউ এক্সপেক্ট। আচ্ছা দেখো, তা সত্ত্বেও যেহেতু ওই যে নাগপুরে একটা কম্প্রোমাইজ হলো, কংগ্রেস সেশনে অ্যাডপ্ট হয়ে গেল, এইবার দেখা গেল যে এই যে নন কোঅপারেশন মুভমেন্টটা, নন কোঅপারেশন খিলাফত মুভমেন্ট বিগান ইন জানুয়ারি 1921। এটা কিন্তু একটা ছোট্ট করে সুন্দর এমসিকিউ চলে আসে, এটা কিন্তু এমসিকিউ এর জন্য মনে রাখবে যে কবে শুরু হয়েছিল না, বিগান ইন জানুয়ারি 1921। এখানে ভেরিয়াস গ্রুপস পার্টিসিপেট করে এই মুভমেন্টে আর কি, এবং অল অফ দেম রেসপন্ডেড টু কল অফ স্বরাজ, বাট দ্য টার্ম মিন ডিফারেন্ট থিংস টু ডিফারেন্ট পিপল। এই স্বরাজ এই কথাটার মানেটা কি, এটা আমরা এক একজন একটা কথা বলে যাচ্ছি। এগ্রিকালচার বলো, ফার্মার বলো, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলো, মিডল ক্লাস পিপল বলো, ভ্যারাইটিস লোক তাদের মতন করে ব্যাখ্যা করে যাচ্ছে। দেখো সেই সময় তো কমিউনিকেশন সিস্টেম আমাদের অত ভালো ছিল না, ফলে গান্ধীজি কি বলছে অ্যাকচুয়ালি এটাই কিন্তু সবাই বুঝতে পারছে না। এবার আমরা আস্তে আস্তে আসছি এই মুভমেন্টে কে কিভাবে এটাকে ডিসকাশন করছে। প্রথমে আমরা আসছি যে মিডল ক্লাস পার্টিসিপেন্ট, যেটা সবচেয়ে বেশি থাকে, বড় লোক বেশি থাকে না, গরিবও বেশি থাকে না। আচ্ছা দেখো একটা তোমাকে এক্সাম্পল দিই, মুকেশ আম্বানিকে বললো, আরে দাদা আজকে আলুর দাম কত? ও বললো আলুর দাম কত? अरे भैया ये बोर्ड में देखना कितना भाव है। একটা গরিব মানুষকে বলো, দাদা আজকে আলুর দাম কত? আলুর দাম তো আজকে 20 টাকা কিলো ছিল, আমি তো মোটামুটি দাম দর করে 14 টাকা নিয়ে এসেছি, একটু খারাপ ছিল ঠিক আছে। আর মিডল ক্লাস পিপল একদম স্পেসিফিক্যালি বলবে বাজারে আজকে 18 টাকা করে ছিল, আমি এর দাম করে 17 টাকা নামিয়েছি। তার মানে কি সব কিছুতে আপার ক্লাস এবং লোয়ার ক্লাস এদের কোনো প্রবলেম হয় না, যত প্রবলেম সব মিডল ক্লাস পিপলের, এরাই সব কিছুতে পার্টিসিপেট করে। কি বলছে
দেখো মিডল ক্লাস পিপুলরা কী বলছে, দ্য মুভমেন্ট ইন টাউনসের মেজরিটি মিডল ক্লাস পিপুল, এরা কী বলছে, থাউজেন্ডস অফ স্টুডেন্টস লেফট গভর্নমেন্ট কন্ট্রোল স্কুলস অ্যান্ড কলেজেস, হেডমাস্টার্স অ্যান্ড টিচার্স রিজাইন্ড, লয়ার্স গেভ আপ দেয়ার লিগাল প্র্যাকটিসেস। দেখো তাহলে ছেলেমেয়েরা স্কুল অ্যান্ড কলেজেস তারা ছেড়ে দিচ্ছে, হেডমাস্টার্স অ্যান্ড টিচার্স তারা কিন্তু রিজাইন দিচ্ছে, লয়ার্স তারা তো চাকরি করে না, তারা তো নিজে প্র্যাকটিস করে লিগাল প্র্যাকটিস, তারাও কিন্তু লিগাল প্র্যাকটিসটা ছেড়ে দিচ্ছে। দ্য কাউন্সিল ইলেকশনস ওয়ার বয়কটেড ইন মোস্ট প্রভিন্সেস এক্সেপ্ট ম্যাড্রাস। হলো? আচ্ছা, এইভাবে আমরা দেখলাম কেন, হোয়ার দ্য জাস্টিস পার্টি, দ্য পার্টি অফ নন ব্রাহ্মিনস ফেল্ট দ্যাট এন্টারিং দ্য কাউন্সিল ওয়াজ ওয়ান ওয়ে অফ গেইনিং সাম পাওয়ার। বা নন ব্রাহ্মণরা একটা চান্স পেয়েছিল যে আমরা এখানে এন্ট্রি নিতে পারবো, কাজে এই সমস্ত থাক আমাদের, আমরা আগে এটা এন্ট্রি নিই। এরা কিন্তু এর মধ্যে আসেনি। তা বাদ দিয়ে কে কে এখানে ইনভলভ হলো মিডল ক্লাসের মধ্যে টাউনে? ফার্স্ট হচ্ছে স্কুল কলেজ স্টুডেন্টরা ছেড়ে দিল, গভর্নমেন্ট কন্ট্রোল যেগুলো ছিল। তারপরে কি হলো, হেডমাস্টার্স অ্যান্ড টিচার্স এরা রিজাইন করলো, যারা লয়ার ছিল তাদের লিগাল প্র্যাকটিসেস ছেড়ে দিল, কাউন্সিল ইলেকশন সামনেই ছিল তাও সবাই বয়কট করতে শুরু করলো। কিন্তু ম্যাড্রাস প্রভিন্সে কিন্তু এটা হয়নি। কেন? এই নন ব্রাহ্মণরা, তখন তো ব্রাহ্মণ ডোমিনেটেড, নন ব্রাহ্মণরা একমাত্র রিয়ালাইজ করলো যে না, যদি আমরা এটা ছেড়ে দিই তাহলে কিন্তু আর কোনোদিন কাউন্সিলে ঢুকতে পারবো না, কাজেই তোমরা মুভমেন্ট করছো করো ভাই, আমরা এদিকে থাকি আর কি। এবার দেখো, এই এফেক্টস অফ নন কোঅপারেশন মুভমেন্ট অন ইকোনমিক ফ্রন্ট আর মোর ড্রামাটিক। কেন? দেখো, ফরেন গুডস ওয়ার বয়কটেড, আন্ডারলাইন করো লাইনটা, ফরেন গুডস ওয়ার বয়কটেড, লিকার শপস পিকেটেড অ্যান্ড ফরেন ক্লথস বার্নড ইন হিউজ বোনফায়ার্স। তাহলে কি হচ্ছে যে এই যে এই কাজগুলো হচ্ছে, ফরেন গুডস আমরা ত্যাগ করলাম, লিকার শপ বন্ধ করে দিচ্ছি, ফরেন ক্লথস যেগুলো আসছে সেগুলো আমরা আগুনে জ্বালিয়ে দিচ্ছি। এইভাবে দেখলাম 1921-22তে আমরা অ্যারাউন্ড ₹102 crores টু 57 crores এই ভ্যালুগুলোকে আমরা নষ্ট করে দিলাম আর কি। হলো? এই যে সিটিতে যে মুভমেন্টটা হচ্ছিল, এটা কিন্তু আস্তে আস্তে কতদিন চলবে? আস্তে আস্তে স্লো হতে শুরু করলো। দেখো 1, 2, 3, 4 নম্বর প্যারাগ্রাফে, বাট দিস মুভমেন্ট ইন দ্য সিটিজ গ্র্যাজুয়ালি স্লোড ডাউন ফর ভ্যারিড অফ রিজনস। কারণ কি জানো? দেখো, এটা আন্ডারলাইন করো, খাদি ক্লথ ওয়াজ অফেন মোর এক্সপেন্সিভ দেন মাস প্রডিউসড মিল ক্লথ অ্যান্ড পোর পিপুল কুড নট অ্যাফোর্ড ইট টু বাই। দেখো, এখানে আমি একটা প্রশ্ন দিয়েছি, হোয়াই দ্য এনসিএম নন কোঅপারেশন মুভমেন্ট ফেইল্ড আর্লি ইন টাউন, কেন ফেল করলো টাউনে? তার কারণটা হচ্ছে যে খাদি ক্লথ, এক এক করে আসছি আমরা ক্লথের দিকে, খাদি ক্লথ ছিল মোস্ট এক্সপেন্সিভ। কিসের থেকে? না, ব্রিটিশ থেকে যে সমস্ত মেশিন বেসড প্রোডাক্টসগুলো আসতো তার থেকে খাদি ছিল আমাদের দামি, যেটা কিনা পোর পিপল অ্যাফোর্ড করতে পারতো না। তাহলে এবার ওদের তো লাগবেই কাপড় জামা, ফলে আস্তে আস্তে ওখান থেকে সরতে শুরু করলো। তারপরে কি বলছে, 2 লাইন বাদ দিয়ে দেখো, আন্ডারলাইন করো, ফর দ্য মুভমেন্ট টু বি সাকসেসফুল alternative Indian institute had to be set up so that they could be used in place of the British ones. They were slow to come up. These were slow to come up. আচ্ছা, কি বলছে? আমি একটু আগে বললাম যে স্কুল কলেজ ছেড়ে দাও, পড়াশোনা তো বন্ধ করতে বলেনি, কিন্তু পড়বে কোথায়? অল্টারনেটিভ তো নেই। চাকরি ছেড়ে দিয়ে কাজ করবে, কি কাজ করবে? অল্টারনেটিভ তো নেই। সেই কারণে কিন্তু আস্তে আস্তে স্লো হতে শুরু করলো। তাহলে কি বলছে? ফর দি মুভমেন্ট টু বি সাকসেসফুল অল্টারনেটিভ ইন্ডিয়ান institutions had to be set up so that they could be used in place of the British one. ব্রিটিশদের যেটা আছে সেটার পরিবর্তে এরা ইউজ করতে পারে, কিন্তু আমরা সেটা করিনি। So, students and teachers began trickling back to government schools and lawyers joined back to the government courts. আস্তে আস্তে তারা কিন্তু ফিরে আসলো। আলটিমেট খেতে তো হবে, ওরকম করে তো বললে তো একটা হবে না হুইমসিক্যালি, সেই জন্য কিন্তু আস্তে আস্তে এই মুভমেন্টগুলো ফেল হতে শুরু করলো। এবার দেখো
কি বলছে, ওই কথাটাই বলা হচ্ছে, হোয়াই দ্য নন কোঅপারেশন মুভমেন্ট ফেইল্ড আর্লি ইন টাউনস। তার কারণটা ছিল হচ্ছে যে খাদি ক্লথ ওয়াজ অফেন মোর এক্সপেন্সিভ দেন দ্য মাস প্রডিউসড মিল ক্লথ অ্যান্ড পুয়ার পিপুল কুড নট অ্যাফোর্ড ইট টু বাই। এটা একটা গেল। আরেকটা কি, যে ফর দ্য মুভমেন্ট টু বি সাকসেসফুল, মুভমেন্টটাকে সাকসেসফুল করতে গেলে যে অল্টারনেটিভ ইন্ডিয়ান ইনস্টিটিউটে অ্যারেঞ্জমেন্ট দরকার, সেটা কিন্তু ওটা ছিল না, যার জন্য কিন্তু আস্তে আস্তে সবাই এটার থেকে বেরিয়ে আসতে শুরু করলো। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো তার নিচেই দেখো 34 পেজের 2.2 দেখো, রেবেলিয়ান্স ইন দ্য কান্ট্রি সাইড। তাহলে কান্ট্রি সাইডে কি হলো দেখো, ট্রাইবাল পিপল তারা কিন্তু স্বরাজকে একটু অন্যভাবে নিয়েছিল। আচ্ছা, এখানে কি বললো, ইন আবাদ ইন দ্য, আচ্ছা তোমরা এই পেজটাকে ছেড়ে দাও, তোমরা জাস্ট পরের পেজটায় চলে আসো, 36 পেজে চলে আসো, এখানে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখো, আচ্ছা মুভমেন্ট অ্যামংস ট্রাইবস, তোমরা এইখানটাতে একটু পাশে লিখে রাখো, 36 পেজে দ্বিতীয় লাইনের পাশে একটু লিখে রাখো, মুভমেন্টস অ্যামংস ট্রাইবস লেখা হয়েছে। দেখো দ্বিতীয় লাইনে আছে কি, ইন দ্য গুডেম হিল অফ অন্ধ্রপ্রদেশ ফর ইনস্ট্যান্স আ মিলিটেন্ট গরিলা মুভমেন্ট স্প্রেড ইন আর্লি 1920s। আচ্ছা তাহলে কি হলো, গুডেম হিল কোথায়, অন্ধ্রপ্রদেশে, মিলিটেন্ট গরিলা মুভমেন্ট স্প্রেড ইন আর্লি 1920s। এটা কিন্তু একটা এমসিকিউ আকারে আসে, গরিলা মুভমেন্টটা কে করেছিল। আচ্ছা, নট আ ফর্ম of struggle that the Congress could approve. Here in the other forest region, the colonial government had closed large forest areas, preventing people from entering the forest to graze their cattle or to collect fuel wood and fruits. আচ্ছা তাহলে দেখো কেন করলো গরিলা মুভমেন্টটা, তার কারণটা হচ্ছে যে কলোনিয়াল গভর্নমেন্ট সমস্ত ফরেস্টকে ক্লোজ করে দিয়েছিল, কি জন্য, প্রিভেন্টিং পিপল ফ্রম এন্টারিং দ্য ফরেস্ট টু গ্রেজ দেয়ার ক্যাটল অর টু কালেক্ট ফুয়েল উড অ্যান্ড ফ্রুটস। তাহলে দেখো এখানে গুডেম হিলে, অন্ধ্রপ্রদেশের গুডেম হিলে একটা গরিলা মুভমেন্ট, মিলিটেন্ট গরিলা মুভমেন্ট স্প্রেড হয়েছিল আর্লি 20s। তার কারণটা কি, কারণটা ছিল হচ্ছে যে কলোনিয়াল গভর্নমেন্ট সমস্ত ফরেস্টকে ক্লোজ করে দিয়েছিল। তোমরা একটা আন্ডারলাইন করো, ইন 36 পেজ, বইটা দেখো 36 পেজ, লাইন নাম্বার 2 আন্ডারলাইন করো, ইন গুডেম হিল অফ অন্ধ্রপ্রদেশ আ মিলিটেন্ট গরিলা মুভমেন্ট স্প্রেড ইন আর্লি 1920s। এবার তার এক লাইন নিচে চলে আসো, দ্য কলোনিয়াল গভর্নমেন্ট হ্যাড ক্লোজড large forest areas, preventing people from entering the forests to graze their cattle or to collect fuel wood and fruit। এটা ছিল কারণটা। এবার দেখো তার ফলে কি হলো, this engaged the hill people not only were their livelihood affected, but they also felt that their traditional rights were being denied। মানে তাদেরকে যে ডিস্টার্ব করলো তা নয়, এই যে ব্রিটিশরা, কলোনিয়াল রুলাররা যে ফরেস্টটাকে ক্লোজ করে দিল, এর ফলে তাদের ট্র্যাডিশনাল রাইটসটা কিন্তু ডিনাই হয়ে গেল। when the government began focusing them to contribute beggar for road building, the hill people revolted। তাহলে দেখো ওই যে গুডেম হিলের যে সমস্ত মিলিটেন্টরা ছিল, এরা দেখলো যে এদের ট্র্যাডিশনাল রাইটসটা ডিনাই করে দেওয়া হচ্ছে। অল্টারনেটিভলি সেখানে কি হলো, যে ব্রিটিশরা তাদেরকে কাজ দিল যে তোমরা চলে আসো, এসে তোমরা বেগার খাটো, এই রাস্তা তৈরির কাজে লেগে যাও, তখন এরা রিভল্ট করলো। এইবার আমরা আসলাম আর একটা জায়গাতে, এখানে তোমরা পাশে একটু লিখে রাখো, শর্ট নোট অন রাজু, শর্ট নোট অন রাজু।
দেখো ওই প্যারাগ্রাফের মাঝামাঝি দেখো আল্লুরি সীতারাম রাজু, দেখতে পাচ্ছ? আল্লুরি সীতারাম রাজু claimed that he had a variety of special powers. কি পাওয়ার? He could make a correct astrological predictions and heal people, and he could survive even bullet shot. Captivated by Raju, the rebel proclaimed that he was an incarnation of God. Raju talked, তোমরা আন্ডারলাইন করতে থাকো, Raju talked the greatness of Mahatma Gandhi, said he was inspired by the non-cooperation movement and pursued people to wear khadi and give up drinking. তাহলে এই আল্লুরি সীতারাম রাজু কে ছিল? এটা শর্ট নোট আসে। তাহলে গুডেম হিলে যখন মিলিট্যান্ট গরিলা মুভমেন্ট হচ্ছিল সেই সময় একজন লোক সে বলল যে তার কাছে একটা এক্সট্রা পাওয়ার আছে, স্পেশাল পাওয়ার আছে। কি পাওয়ার? যে হি কুড মেক কারেক্ট অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন অ্যান্ড হেল্প পিপল, অ্যান্ড হি কুড সার্ভাইভ ইভেন বুলেট শট, তাকে যদি গুলি করা হয় তাও সে বেঁচে যাবে। ক্যাপটিভেটেড বাই রাজুর এই কথা শুনে বেশ কিছু যারা বিদ্রোহ করছিল তারা কি করলো, যে তারা ভাবলো এই রাজু হচ্ছে একটা গডের ইনকারনেশন, এবং সেই জন্য রাজু বলল যে মহাত্মা গান্ধী যে ইন্সপায়ার করছে নন কোঅপারেশন মুভমেন্টে, তোমরা এর মধ্যে ইনভলভ হও, তোমরা খাদির পোশাক পরো এবং এই যে ড্রিঙ্কিং ছেড়ে দাও, মানে শারাব টারাব ছেড়ে দাও আর কি। এইভাবে দেখা গেল যে রাজু ওইখানটাতে একটা বিরাট মুভমেন্ট স্ট্যান্ড করলো। তাহলে এখানে একটা শর্ট নোট অন রাজু, এটা কিন্তু তোমরা একটা ভালো করে দেখে রাখবে। আচ্ছা, কিন্তু এই যে রাজু লিডারশিপে যে একটা গরিলা মুভমেন্ট চলছিল যাতে কিনা আমরা স্বরাজ অ্যাচিভ করতে পারি, এইবার দেখা গেল রাজু ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড এক্সিকিউটেড ইন 1924, এটা কিন্তু আন্ডারলাইন করে রাখো এমসিকিউ এর জন্য, অ্যান্ড ওভার দ্য টাইম বিকাম এ ফোক হিরো। তাহলে রাজু একটা ফোক হিরো তৈরি হয়ে গেল আর কি। রাজু যে কাজটা করছিল তার জন্য তাকে একটা বিরাট, মানে ওখানকার লোকজন একটা প্রাউড ফিল করতে শুরু করলো যে রাজু দারুণ কাজ করেছে। তাহলে দেখো এই কান্ট্রি সাইডে আমরা একটু আগে মিডল ক্লাস টাউনের মধ্যে দেখছিলাম, এরপরে আমরা দেখছি যে এই যে রাজুর বিষয়টা আমরা দেখছি যে রাজু কি করলো। তাহলে রাজুর একটা শর্ট নোট হয়ে গেল, রাজু কবে মারা গেল এটা পরিষ্কার হলো। এবার দেখো হুইচ ফ্যাক্টরস লিড টু রাইজ অফ রেবেলিয়ান ইন দ্য কান্ট্রি সাইড, কেন হলো কান্ট্রি সাইডে? In Gudem Hill of Andhra Pradesh, for instance, a militant guerrilla movement spread in early 1920s. কেন হলো? The colonial government had closed large forest areas, preventing people from entering the forest to graze their cattle or to collect fuelwood and fruits. সেই সঙ্গে এটা এফেক্ট হলো কি? Their traditional rights are being denied. When the government began forcing them to contribute beggar for road building, the hill people revolted. বোঝা গেল? এইবার দেখো এই যে রাজু, এই যে একটু আগে যেটা বলছিলাম, এই যে পিকচারটা হচ্ছে রাজু। এবার এই যে আল্লুরি সীতারাম রাজু, সে কি বলল যে সে নিজে একটা স্পিরিচুয়াল পাওয়ার বলতে শুরু করলো, এবং সে বলছে হি মেক কারেক্ট অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন অ্যান্ড হেল্প পিপল। সে বলছে তাকে যদি বুলেট মারা হয়, বুলেট শট মারা হয়, তাও সে নিজেকে সারভাইভ করতে পারবে। এবং এই রাজুর কথাতে প্রচুর লোক আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসলো এবং ভাবলো যে সে একটা গডের রিপ্রেজেন্টেটিভ, ইনকারনেশন অফ গড। এই রাজুই বলতে শুরু করলো যে গান্ধীজি ঠিক কথাই বলেছে, এবং গান্ধীজির নন কোঅপারেশন মুভমেন্টে তোমরা হেল্প করো, এবং তোমরা খাদির পোশাক পরো, এবং তোমরা এই ড্রিঙ্কিংটাকে অফ করে দাও। কিন্তু দেখা গেল ব্রিটিশরা 1924-এ রাজুকে অ্যারেস্ট করলো এবং তাকে এক্সিকিউট করে দিল, মৃত্যুদণ্ড দিল। এরপরে বলছে স্বরাজ ইন প্লান্টেশন। দেখো স্বরাজ ইন, হোয়াই প্লান্টেশন ওয়ার্কার্স জয়েন দ্য মুভমেন্ট। দেখো কীরকম অদ্ভুত, একদল লোক তাদেরকে ফরেস্টে ঢুকতে দিচ্ছে না, সেই জন্য গণ্ডগোল। আর একদল লোক যাদেরকে ফরেস্ট থেকে বেরোতে দিচ্ছে না, তাদের জন্য গণ্ডগোল। আরে মুশকিল, কি অদ্ভুত! তাহলে মানুষ করবেটা কি? একটু আগে তোমরা দেখলে যে গুডেম হিলে ওখানে ফরেস্টে ঢুকতে দিচ্ছে না জন্য গণ্ডগোল, এখানে
প্লান্টেশন ওয়ার্কারদের তাদের ওখান থেকে বেরোতে দিচ্ছে না, সেই জন্য গণ্ডগোল, চলো আমরা গান্ধীজির সঙ্গে স্বরাজ মুভমেন্টে জয়েন করি, নন কোঅপারেশন মুভমেন্টে জয়েন করি। ওরা বললো যে ফরেস্টে ঢুকতে দিচ্ছে না, চলো আমরা ফরেস্ট গান্ধীজির সঙ্গে জয়েন করি। তাহলে যা অ্যাকচুয়ালি কি, আমি যে প্রথমেই বললাম যে এক একজনের কাছে স্বরাজের মানে ছিল এক একটা, সেটাই কিন্তু আলটিমেট দেখা যাচ্ছে আর কি। কী বলছে দেখো 2.3, তোমরা একটু আন্ডারলাইন করে নাও, 1 2 3 4 5 নম্বর লাইন চলে আসো। দেখো বইয়ের দিকে তাও আন্ডারলাইন করো। আন্ডার দ্য ইনল্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট অফ 1859 প্লান্টেশন ওয়ার্কার্স ওয়ার নট পারমিটেড টু লিভ দ্য টি গার্ডেন, এই দেখো ওয়ার নট পারমিটেড টু লিভ দ্য টি গার্ডেন উইদাউট পারমিশন, অ্যান্ড ইন দ্য ফ্যাক্ট দে ওয়ার রেয়ারলি গিভেন সাচ পারমিশন, তাদেরকে পারমিশনই দেওয়া হতো না। When they heard of non-cooperation movement, thousands of workers defied the authorities, left the plantation and headed home. আচ্ছা, they believed, তাহলে দেখো এখানে দাগ দাও, when they heard of non-cooperation movement, 2 লাইন বাদ দিয়ে চলে আসো, they believed that Gandhi Raj was coming and everyone would given land in their own villages, গান্ধী রাজ চালু হবে। তারা বিলিভ করলো যে এই যে ইংল্যান্ড যে কি বলছে ব্রিটিশরা যে এই যে ইনল্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট চালু করলো, এই অ্যাক্টের আন্ডারে বললো যে প্লান্টেশন ওয়ার্কারদের টি গার্ডেন থেকে বাড়াতে গেলে পারমিশন লাগবে, কিন্তু ওরা পারমিশন মোটেই দেয় না। এবার যখন তারা শুনলো যে নন কোঅপারেশন মুভমেন্ট হচ্ছে, তারা বিলিভ করলো যে গান্ধী রাজ চালু হচ্ছে এবং গান্ধী রাজের সবাইকে নিজস্ব ভিলেজে ল্যান্ড দিয়ে দেওয়া হবে আর কি। They, however, never reached their destination, stranded on their way by railway and steamer strike. They were caught by the police and brutally beaten up. অর্থাৎ তারা এই বিভিন্ন জায়গাতে ধর্ণা দিতে শুরু করলো, স্টিমার আটকে দিচ্ছে, রেল আটকে দিচ্ছে, তখন পুলিশ তাদেরকে মারধর দিয়ে বন্ধ করে দিল। তাহলে এই যে ঘটনাটা দেখো, যে মুভমেন্ট যখন করা হচ্ছে, মুভমেন্টে কিন্তু এক একজনের মাইন্ডে একটা আসছে, নন কোঅপারেশন মুভমেন্ট বা স্বরাজ মানেটা কি, একজন একটা ধরে নিচ্ছে। তাহলে মিডল ক্লাস টাউনের লোকজন তারা একটা ভাবছে, কান্ট্রি সাইডে যারা রিবেলিয়ান ছিল তারা আর একটা ভাবছে, প্লান্টেশন ওয়ার্কার তারা ভাবছে যে আমরা বেরোতে পারবো, গান্ধী রাজ চলে আসবে। এই রকম করে করে কিন্তু তারা একভাবে চলছে। তো আমার এই ফার্স্ট যে লেকচারটা, এই ফার্স্ট লেকচারে আমি 1 এবং 2 পড়িয়ে রাখলাম। নেক্সট লেকচারে আমি শুরু করব টুয়ার্ডস সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। আমরা সেকেন্ড লেকচারে এখান থেকে শুরু করব। আশা করি তোমাদের ভালো লেগেছে। সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বেল আইকন দাবিয়ে রাখবে যাতে নেক্সট লেকচার তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। থ্যাংক ইউ।